স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে জানাচ্ছি ৭১-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা। শুরুতেই জেনে নিচ্ছি কি থাকছে আজকের আয়োজনে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলের এই আগ্রাসনের সাথে জড়িত, তবে তারা তা অস্বীকার করছে। আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে যে তারা প্রথম দিনের হামলা থেকে এর সাথে জড়িত। ইরানে এইসব হামলার মধ্যে দিয়ে নেতানিয়াহু সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। İran'a gerçekleştirdiği saldırıları এবার থাকছে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী রয়েছেন। আহত হয়েছেন ৩৫০০ মানুষ। আর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে সেটি খুবই বিপজ্জনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানে দীর্ঘমেয়াদে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। আরও জানাচ্ছেন ঋতু সাহা। টানা নবম দিনের মতো চলছে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা। শনিবারও ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল কেঁপে ওঠে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে শনিবার ভোর থেকে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে শনিবার সকালে ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে আলাদা হামলা চালিয়েছে, যা অনেকটা ইসরায়েলকে হতবাক করেছে বলে স্বীকার করে নিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। একই দিন ইরানের ইস্পাহান পরমাণু গবেষণা কেন্দ্রে কয়েক দফা হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েল জানিয়েছে ১৫টি যুদ্ধবিমানে করে ৩০টি অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। এরই মধ্যে যতদিন প্রয়োজন হয় ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক বলে সতর্ক করেছেন আরাকচি। তিনি বলেন, ইসরায়েলকে থামানো হলেই তবেই কূটনৈতিক সমাধানের পথে যাবে ইরান। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলের এই আগ্রাসনের সাথে জড়িত, তবে তারা তা অস্বীকার করছে। আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে যে তারা প্রথম দিনের হামলা থেকে এর সাথে জড়িত। পাশাপাশি ইরানের সাথে কূটনৈতিক সমঝোতায় ইসরায়েলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। tüm bu saldırılarıyla ইরানে এইসব হামলার মধ্যে দিয়ে নেতানিয়াহু সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। İran'a gerçekleştirdiği saldırıları এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫০০ জন। আর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ২৪ জন বেসামরিক নিহত হয়েছেন। ঋতু সাহা, ৭১। আলোচনায় যাব দর্শক। আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশরাফ চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নুরুজ্জামান। দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি শুরুতেই নাইম আশরাফ চৌধুরীর কাছে একটু আসতে চাই, বিশেষ করে নিরাপত্তা প্রশ্নে। খুব স্বাভাবিকভাবেই একটা কথা এখন সবার মুখে মুখে যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি বোধহয় বিশ্বকে এখন নিতে হবে। আপনার বিশ্লেষণও কি তাই বলে? যে আমি প্রথমে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হলো যে আজ পর্যন্ত ইসরায়েলের যে ক্লেইম তারা যেটা করেছে বা করছে যে তাদের আকাশ প্রতিরক্ষা যেটা এটা দুর্ভেদ্য, এবং এই যে এই মিথটা আজকে পর্যন্ত মানে ইরান আক্রমণ করার আগ পর্যন্ত এই মিথটাই কিন্তু প্রতিষ্ঠিত ছিল যে কেউ ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা এটা কেউ ভেদ করতে পারেনি। সো কিন্তু ইরানের এই আক্রমণ এটা প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা এটা দুর্ভেদ্য নয়, এবং তাদের একই সাথে এইটাও প্রমাণিত হয়েছে
যে ইরান যে অস্ত্র ভান্ডার তাদের আছে বা যে প্রযুক্তি তারা অর্জন করেছে, সেই প্রযুক্তিকে আবার ঠেকানোর মতো কোনো মেকানিজম অথবা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। সো এই যে দুইটা ডাইকোটমি বললাম, এই দুইটা ডাইকোটমি কিন্তু বা দুইটা বাস্তবতা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। 2 নম্বর বিষয় যেটা বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা যাচ্ছি কি যাচ্ছি না, এইটা যদি যাই তাহলে বিশ্বের জন্য, সমস্ত মানবতার জন্য, বিশ্বের প্রতিটি মানুষের জন্য এটা কিন্তু সবচেয়ে বড় এক ধরনের দুর্যোগ আমি বলবো। সো আমি এখনো মনে করছি যে ওই পর্যায়ে এখনো যায়নি। যারা পৃথিবীর নেতৃস্থানীয় যে সকল দেশগুলো আছে তারা এই কথাগুলোও জানেন যে যদি নিজেরা ইরানের সাথে জড়িয়ে যান, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যান, তার যে দুটো জিনিস, একটা হলো যে তার দেশের সাধারণ জনগণ থেকে সেটার সমর্থন পাবেন কি পাবেন না, আর 2 নম্বর হলো যুদ্ধকে নিজ দেশে আবার টেনে নিয়ে আসা। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় সম্পর্কে আমার ধারণা সবাই যারা বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন, বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই জিনিসটা বোঝেন এবং বোঝেন বলেই ইউ অলরেডি একটা আলোচনা শুরু করেছে। আমেরিকাও তাদের যে আলোচনা যেটা আছে সেই আলোচনাও গোপনে হোক বা অন্যভাবে হোক এই আলোচনা গুলো চালিয়ে যাচ্ছেন বা অন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমেও প্রস্তাবগুলো দিচ্ছেন। তো বিশ্বের জন্য যে হুমকি, সেই হুমকির বিবেচনায় আমি মনে করছি এখন পর্যন্ত যেহেতু অন্যান্য দেশগুলো, বিশেষ করে ইউএসএ এখন পর্যন্ত সরাসরি যুক্ত হয়নি, তাতে করে এই যুদ্ধের যে বিস্তার, এই যুদ্ধের বিস্তার এখন পর্যন্ত কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছি। জি, আমি এখন অধ্যাপক ডক্টর নুরুজ্জামানের কাছ থেকে ঘুরে আসতে চাই। আমরা দেখি যে কূটনৈতিক এবং বাণিজ্যিক এই দুটো সম্পর্ক দিয়েই সবচেয়ে বেশি জড়িয়ে থাকে একটা দেশ আরেকটা দেশের সাথে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রগুলোতে যদি আমরা বলি। এবং আমরা দেখেছি যে অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের কারণে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন আমরা যদি রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হলো, তখন আমাদের অর্থনীতির ওপর একটা বড় প্রভাব আমরা কিন্তু দেখেছি। সেক্ষেত্রে এখন এই যুদ্ধ পরিস্থিতি আমাদেরকে কতখানি প্রভাবিত করবে? আপনাকে অনেক ধন্যবাদ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধ এবং আমেরিকার জড়িয়ে পড়া যদি বাস্তবিকই ঘটে, সেক্ষেত্রে এটা কি প্রভাব সৃষ্টি করবে। আমি প্রথমেই একটা কথা বলে নিতে চাই যে এটা আসলে এখন আর ইরান ইসরায়েল যুদ্ধ নয়, এটা হচ্ছে ইরান ভার্সাস ইউএস যুদ্ধ, ইরান ভার্সাস আমেরিকা যুদ্ধ। কারণ এখানে জাস্ট ইরানকে একটি গুটির দাবা হিসাবে ইউজ করা হয়েছে। আপনারা জানেন যে 2003 সালে যখন তদানীন্তনে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র ইরাক আক্রমণ করেন, তখন কিন্তু তিনি মিথ্যা অজুহাতে সরাসরি আক্রমণ করেছিলেন, কেননা সেই সময় ইসরায়েল ইরাকের সাথে ফাইট করার মতো অবস্থানে ছিল না। কিন্তু এখন এরপরে গত 22 বছরে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এখন ইসরায়েল সামরিক দিক থেকে যুদ্ধের পর যুদ্ধ করে বেশ একটা বিশাল একটা অস্ত্র ভান্ডার, লেটেস্ট মিলিটারি টেকনোলজিস এগুলি অনেকটা অধিকারে আনছে এবং এর পিছনে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে আমরা বলি, আমেরিকা মেইনলি এই জন্য দায়ী। সুতরাং এই অবস্থা থেকে এখন যদি যুদ্ধ আরো বিস্তার লাভ করে, এখন কিন্তু বিস্তার লাভের সময় আসছে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে টোটাল মধ্যপ্রাচ্য এই যুদ্ধে জড়িত এবং ইউরোপিয়ানরা শেষ পর্যন্ত ইসরায়েল আমেরিকার পক্ষেই থাকবে, কারণ দিস ইজ দেয়ার ওয়েস্টার্ন স্ট্র্যাটেজি। এবং ইরানের পক্ষে একমাত্র আঞ্চলিক যে মিলিশিয়া গ্রুপসগুলি আছেন, এরা হয়তো নেমে যুদ্ধ করবেন, কিন্তু তারাও মিলিটারিলি ডিগ্রেডেড, অনেকটা আগের মতো শক্তিশালী অবস্থানে তারা কেউ নেই। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে মধ্যপ্রাচ্যের তেলের অর্থনীতি, গ্যাসের অর্থনীতি, এর সাথে কিন্তু অধিকাংশ দেশ জড়িত। এটা শুধুমাত্র যে আমাদের মতো দুর্বল দেশ জড়িত সেটা নয়। যেমন চীন মারাত্মকভাবে জড়িত। চীন বেশিরভাগ ক্ষেত্রে ইরান থেকে তেল আমদানি করে
এবং সেক্ষেত্রে সৌদি আরবও অনেক এক্সপোর্ট করে, কিন্তু এদের যে মধ্যপ্রাচ্যের ইকোনমি, এটা ম্যান পাওয়ার প্রধানত আসে আমাদের মতো দেশ থেকে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে হলো আপনার শ্রীলঙ্কা, আরো দুর্বল দেশের মতো লেবানন, ফিলিপিন্স, এই সমস্ত দেশ থেকে আসে। যদি মারাত্মক যুদ্ধের রূপ নেয় সেক্ষেত্রে অবশ্যই মানে নাম্বার ওয়ান হবে যে তেলের মূল্য মানে হু হু করে বেড়ে যাবে, যেটা আমাদের অর্থনীতি মোটেই কোপ আপ করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আমরা এখন অর্থনৈতিক একটা নাজুক পরিস্থিতিতে আছি। এই পরিস্থিতি কাটিয়ে ওঠা আমাদের পক্ষে আরো বেশি কঠিন হবে। ফরেন রিজার্ভের জন্য মানে আরো বেশি দরকার হয়ে পড়বে। আর অন্যদিকে যে ম্যান পাওয়ারের কথা বললাম, বিভিন্ন দেশ থেকে যে ম্যান পাওয়ার মধ্যপ্রাচ্যে কর্মরত আছে, মানে এরা যুদ্ধ অবস্থায় যদি অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, এদের বেতনও বন্ধ হয়ে যাবে, বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, এবং সেই সাথে রেমিট্যান্সের পরিমাণ অনেক কমে যাবে, কারণ এরা কখনই রেমিট্যান্স পাঠাতে পারবে না। আর আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এদেরকে হয়তোবা মিডল ইস্টের গালফ গভর্নমেন্টস যারা আছেন তারা হয়তো নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন, এবং এটাও একটা বিরাট হইচই বা প্রচন্ড রকম একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। মানে প্রধানত এই দুইটি বিষয়। আর এরপর কথা হলো যে যদি যুদ্ধ অবস্থায় তেল গ্যাস ইন্ডাস্ট্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে নর্মাল পজিশনে আসার জন্য বেশ সময় লাগবে। ধরেন 3 মাস, 6 মাস, 1 বছর, এমনকি 2 বছর পর্যন্ত লেগে যাবে। তার মানে হলো যে গোটা বৈশ্বিক অর্থনীতিতে এর একটা বিরাট ভূমিকা পড়বে, যেটা আমরা 1991 গালফ ওয়ারের সময় দেখেছি, যেটা আমরা 2003 সালে ইরাক ইনভেশনের সময়ও দেখেছি। তবে এবার এটা আরো বেশি মারাত্মক হবে, কেননা ইরাকের তুলনায় ইরান অনেক বেশি শক্তিশালী এবং এই যুদ্ধ সাধারণত প্রলং করতে পারে। আর যেটা থার্ড ওয়ার্ল্ডের কথা প্রথমে আমাদের নাইম ভাই যেটা বলেছেন, ইনফ্যাক্ট থার্ড ওয়ার্ল্ড কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। যেমন ধরেন রাশিয়া ইউক্রেন ওয়ার, ইউক্রেনের পিছনে সব ইউরোপিয়ান শক্তি কাজ করছে, এখন ইসরায়েলের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে। এটা মানে এককভাবে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো মানে দুই পক্ষীয় ভাবে না হয়ে এটা বিভিন্ন ভাবে হচ্ছে এখন। এটা যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার না হয়, তাহলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আর কি রূপ নিতে পারে? মানে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, পরাশক্তি, 1 নম্বর পরাশক্তি, সেই পরাশক্তি এখানে জড়িত এই যুদ্ধে। এখন ইসরায়েলের ব্যাপারটা হলো যে এটা হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর জন্য একটা ফরওয়ার্ড মিলিটারি বেজ, এবং একে যেভাবে বলা হয় সেভাবেই কাজ করে। মানে আরব দেশগুলিকে আক্রমণ করা, ইরানকে আক্রমণ করা ইত্যাদি বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে, এবং এখানে ডাইরেক্ট সরাসরি যুদ্ধেরই পরিস্থিতি বিরাজ করছে। এখন আমরা জানি না এই যুদ্ধ কখন শেষ হবে, তবে এটা যে আঞ্চলিকভাবে বিস্তৃতি লাভ করবে সেটা অনেকটা সুনিশ্চিত। এবং এটা আমি স্পষ্ট মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মানে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, এই প্রসঙ্গে আমি একটু নাইম আশরাফ চৌধুরীর কাছ থেকে জেনে নিতে চাই যে যখন এই দফায় ট্রাম্প নির্বাচিত হলেন, এর আগে আমরা বারবারই কিন্তু আলোচনায় যেটি শুনছিলাম সেটি হচ্ছে ট্রাম্প নির্বাচিত হলে যুদ্ধের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন। সেখানে এখন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের সাথে সরাসরি যুক্ত হয়ে যাওয়াটা অনেকেই বলছেন যে শুধু সময়ের ব্যাপার, এবং তেহরান এটি নিয়ে বেশ একটা ওয়ার্নিংও দিয়ে রেখেছে। আপনার বিশ্লেষণ কি বলে, কোন দিকে যাচ্ছে তাহলে পরিস্থিতি? জি, আমার কাছে মনে হচ্ছে এটা শ্যাম রাখি না কুল রাখি, অনেকটা ওইরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে। আমি নিরাপত্তা পয়েন্ট অফ ভিউ থেকে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবেন আগে যেমন পরিস্থিতি ছিল যে জায়নিজম সম্পর্কে কোনো কথা বা কোনো বিষয় আসলেই পশ্চিমা ইউএস এবং পশ্চিমা সকল দেশ কিন্তু একদম শর্তহীনভাবে সমর্থন দিত, কিন্তু এইবার সেই রকম শর্তহীনভাবে সমর্থন আমরা সেইভাবে পাইনি, যেটা আমরা ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছিলাম। এবং সেই ইরাক যুদ্ধের সময়ও কিন্তু সমস্ত পৃথিবীকে এক করা হয়েছিল, এবং প্রায় 5 মাস সময় অতিবাহিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কিন্তু আক্রমণে গিয়েছে। আর এইবার কিন্তু সেই রকম কোনো প্রকারের কোনো ওয়ার্নিং ছাড়াই কিন্তু সরাসরি আক্রমণ করেছে।
এবং এই আক্রমণ করার ফলে যে জিনিসটা সামনে চলে এসছে, যে ইরাকের যে সক্ষমতা যেটা ছিল 90-এ, ইরানের সক্ষমতা তার থেকে অনেক অনেক গুণ বেশি, এবং তার প্রমাণও তারা দিয়ে দিয়েছে। এর সাথে আরো কিছু বিষয়ে যেমন আমি যোগ করতে চাই, সে ফর এক্সাম্পল মধ্যপ্রাচ্যে অনেক মিলিটারি বেজেস আছে ইউএস এর। এই বেসগুলো প্রতিটা বেস ইরানের ব্যালিস্টিক মিসাইলের আওতাভুক্ত। ইভেন যে এয়ারক্রাফট ক্যারিয়ার সাউথ চায়না সি থেকেও নিয়ে আসা হয়েছে, ইউরোপের যেটা ডিপ্লয়েড ছিল সেটাও আসছে, মিডল ইস্টে যেটা ছিল সেটাও আসছে, এবং প্রত্যেকটা এয়ারক্রাফট ক্যারিয়ারও কিন্তু এর আওতাভুক্ত, অর্থাৎ তার যে রেঞ্জ যেটা আছে রেঞ্জের ভেতরে চলে এসছে। সো ফলে রিলোকেটেড করে এটা কি আরো ভালনারেবিলিটি কি বাড়িয়ে দিল, নাকি এক ধরনের ডেটারেন্স তৈরি করে ইরানকে বাধ্য করতে চাচ্ছে যে তারা যেন আলাপ আলোচনার মাধ্যমে এইটার সলিউশন হবে? এখন পর্যন্ত ইরানের যে বিষয়গুলো দেখছি বা তাদের যে কথা যেটা বলছে, তাতে করে মনে হয় না যে অতি সহজে ইরান আলোচনার টেবিলে বসে যেভাবে ইউএস চাচ্ছে সেই একই রকম ভাবে একই শর্ত মেনে তারা সামনের পথ আগাবে। সো আমার কাছে মনে হচ্ছে যে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে ডোনাল্ড ট্রাম্পও সম্ভবত আছেন। সো এস সাচ যে সকল মধ্যস্থতাকারী এর মধ্যে কাজ করবেন তাদের সক্ষমতার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে যে এই অবস্থাটা চেঞ্জ হবে কিনা। কারণ এই একটা জিনিস কিন্তু আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এর সাথে কিন্তু ডি-ডলারাইজেশনের যে বিষয়টা আগেই উত্থাপিত হয়েছিল এবং আস্তে আস্তে ডি-ডলারাইজেশনের যে মুভগুলো আগে ছিল সেটা কিন্তু আবার স্থান পেতে পারে। এর সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে যে ওয়ার্ল্ড অর্ডারের আবার রিডেফিনিশন, এটাও আবার কিন্তু হয়ে যেতে পারে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যেরকম চীনের যে তথ্য প্রযুক্তি যেটা পাকিস্তান ব্যবহার করেছে, তাতে করে চীন কিন্তু একদিক দিয়ে উইন করেছে। সো চীনের ইনভলভমেন্ট যদি এইখানে আসে, সেই ক্ষেত্রে কিন্তু চীন আগে যে অবস্থান ছিল তার থেকে আরো সামনের দিকে এগিয়ে যাবে। তাছাড়া যে মধ্যপ্রাচ্যের তেল আছে, বিমান যোগাযোগ যেটা আছে, এই বিমান যোগাযোগের রিরাউটিং এর কারণে কিন্তু এখন পৃথিবীর সকল ফ্লাইটগুলো যেগুলো মধ্যপ্রাচ্য হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফ্লাইট কিন্তু এফেক্টেড হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রভাব পড়ছে অনেকগুলো দিকে, যেমন আপনি বলছিলেন বেশ কিছু উদাহরণ সহ আপনি বলছিলেন। আমি শেষ প্রশ্নটি রাখতে চাই অধ্যাপক ডক্টর নুরুজ্জামানের কাছে। বিশেষ করে যেমনটি আমরা এতক্ষণের আলোচনায় শুনছিলাম, যুদ্ধের সক্ষমতা, সেটা আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে হোক, কৌশলের ক্ষেত্রে হোক, কিংবা সাপোর্টের ক্ষেত্রে হোক, সক্ষমতার প্রশ্ন যদি আসে, আমরা যেমন দেখেছি যখন ফিলিস্তিনের ওপর ইসরায়েল হামলা চালিয়ে গেছে তখন কারোর আসলে নিন্দা মন্দ তাদের কিছু যায় আসেনি। এখন যখন ইরানের মতো একটি যুদ্ধের ক্ষেত্রে আরো অনেক বেশি সক্ষম একটি দেশের সাথে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় কোন দিকে মোড় নেবে, বা এটা আসলে কত লম্বা সময় ধরে ভোগাবে বিশ্ববাসীকে? ধন্যবাদ। যুদ্ধের কি ফলাফল হবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে অনেকে অনেক রকম ভবিষ্যৎবাণী করেছেন, এবং তুরস্ক জড়িয়ে পড়ছে এমন কথাও কিন্তু আমরা শুনছি। তুরস্ক জড়িয়ে পড়ছে কিনা তার সম্ভাবনা কম, আমি এর বিষয়টি পরে বলছি আপনাকে। প্রথমত দেখা যাক যে ইরানের সামরিক সক্ষমতা এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা। ইনফ্যাক্ট আমি আগেই বলেছি যে যুদ্ধ হচ্ছে ইরান ভার্সাস আমেরিকার মধ্যে। সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে আপাতত দৃষ্টিতে মানে সামরিক প্রযুক্তি, মিলিটারি হার্ডওয়্যার এবং বিভিন্ন মিসাইল প্রযুক্তিতে দেখা যাচ্ছে যে ইরান বেশ অগ্রগামী, কিন্তু তারপরেও আমেরিকার সমকক্ষ কিনা সেটা একটি বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে এখানে। তবে ইরান বিগত 5 to 7 ইয়ার্সে মিসাইল প্রযুক্তি কিংবা রকেট প্রযুক্তি যেটাই বলি, সেখানে কিন্তু তারা চমৎকার, মানে আমি অনেকটা বলবো যে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। না হলে দেখুন 20 জন সিনিয়র কমান্ডার্সকে অ্যাসাসিনেট করার পরেও ইরান কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই। সুতরাং দেখা যাচ্ছে যে ইরানের সক্ষমতা আছে।
এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল যেভাবে ইরানকে প্রত্যেক দিন মানে এয়ার স্ট্রাইক করছে, মিসাইল ছুড়ছে, ইরানিয়ানরা কিন্তু সেরকম করছে না। তার মানে হলো যে তারা রেসপন্ড করছে ঠিকই, কিন্তু যেভাবে আমরা আশা করি কিংবা ইরানি এবং জনগণ এই যেভাবে আশা যুদ্ধ করে পরিস্থিতি নিয়ে মানে বৈশ্বিক কি পরিবর্তনের দিকে আসলে আমরা সবাই ধাবিত হচ্ছি, এ নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনাও হচ্ছে, বিশ্লেষণও উঠে আসছে। আমরা আপনাদের বিশ্লেষণও শুনছিলাম, সময় থাকলে আমরা হয়তো এই আলোচনাটা আরো দীর্ঘ সময় করতে পারতাম। আজকের মতো শেষ করতে হচ্ছে এই আলোচনা। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশরাফ চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নুরুজ্জামান যুক্ত ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।